ক্যারিয়ার পডকাস্টের আরো একটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং বরাবরের মতো আপনাদের সাথে আছে আমি আশফাক আদি এবং আমাদের এই ক্যারিয়ার পডকাস্ট পাওয়ার্ড বাই ক্যারিয়ার প্রো বিডি, যেখানে আমরা ক্যারিয়ার নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা করে থাকি। এবং আজকে আমাদের সাথে স্পেশাল একজন মানুষ আছেন, আমাদের সবার প্রিয় সাইফুল্লাহ সাদিক ভাই, এবং তিনি পার্সোনালি আমারও অনেক পছন্দের, আমার সবচেয়ে কাছের মানুষদের একজন। এবং সাইফুল্লাহ সাদিক ভাইকে দেখে আপনারা আজকে সবাই বুঝতে পারছেন আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের রিসার্চ সেক্টর নিয়ে এবং স্টুডেন্টরা কিভাবে রিসার্চে তাদের ক্যারিয়ার গড়তে পারে সেই বিষয়ে আলোচনা করব। ভাইয়ের পরিচয় যদি দেই, তিনি অনেক ধরনের বিশেষণে বিশেষায়িত আছেন, তবে আজকে তার স্পেসিফিক পরিচয় তিনি বাংলাদেশের যে সকল রিসার্চ সোসাইটি আছে বা স্টুডেন্টদের জন্য রিসার্চ নিয়ে যারা কাজ করছেন তাদের পেওনিয়ার বলা যায়। তিনি 2016 সালে ঢাকা ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি প্রতিষ্ঠা করেন। তারপর থেকে ধীরে ধীরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত 24টা বিশ্ববিদ্যালয়ে রিসার্চ সোসাইটি তিনি প্রতিষ্ঠা করেছেন এবং এই সবগুলো রিসার্চ সোসাইটিকে সমন্বয় করার জন্য তিনি বাংলাদেশ রিসার্চ সোসাইটি ফাউন্ড করেছেন। এছাড়াও তিনি একজন ম্যারাথনার, যিনি বিভিন্ন দেশে এখন পর্যন্ত রানিংয়ে অংশগ্রহণ করেছেন এবং নিজেও কিন্তু এই ধরনের বিভিন্ন ম্যারাথন আয়োজন করেছেন বিভিন্ন সময়। এছাড়াও তিনি একজন রাইটার, তিনি একজন গণমাধ্যম কর্মী, এছাড়াও আরও অনেক পরিচয় আছে যে পরিচয় কিনা আমরা আলোচনা করতে করতেই শুনবো। তো কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি বেশ ভালো আছি। সো ভাইয়ার সাথে কিন্তু আমার পরিচয়টা একদমই ফর্মাল না, আমাদের খুবই ইনফর্মাল পরিচয় এবং আমরা কিন্তু আজকে ইনফর্মালি আড্ডা দিব। আমাদের বরাবরই আমরা ইনফর্মালি আড্ডা দিয়ে থাকি, আজকে আরো বেশি ইনফর্মালি আমরা কথা বলবো। আড্ডার ছলে আমরা জানবো ভাইয়ের সম্পর্কে এবং তার বিভিন্ন কাজ সম্পর্কে এবং বিশেষ করে আমাদের এই রিসার্চ সেক্টরে কিভাবে স্টুডেন্টরা ক্যারিয়ার করতে পারেন সেই বিষয়ে জানতে পারবো। তো প্রথমে ভাইয়া জানতে চাই আপনার কেমন লাগছে আমাদের এই পডকাস্টে আজকে পার্টিসিপেট করে? হ্যাঁ, ভালো লাগছে। আপনাদের ক্যারিয়ার প্রো বিডি ভালো একটা প্রতিষ্ঠান এবং আপনারা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস পরিচালনা করছেন এবং বিশেষ করে ইউথদেরকে এনকারেজ করার জন্য বিভিন্ন ক্যারিয়ার বেসড প্রোগ্রামগুলো করছেন। দারুণ ব্যাপার। সো আজকে আপনাদের এখানে আসতে পেরে আমার খুব ভালো লাগছে, আরও আশা করি কথা হবে। অবশ্যই কথা হবে, আড্ডা হবেই। প্রথমে আপনার কাছ থেকে শুরুতেই জানতে চাইবো যে বিষয়টা, কারণ আমার এক্সপিরিয়েন্স যেটা বলে আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করতে যাই কিন্তু এত সময় আসলে আমরা পাই না, কারণ আমাদের খুব কম সময়ে শেষ করতে হয়। এই যে রিসার্চ সোসাইটি প্রতিষ্ঠা করা বা তখন পর্যন্ত কিন্তু কোনো বিশ্ববিদ্যালয়ে এই ধরনের রিসার্চ সোসাইটি বা রিসার্চ এর জন্য স্টুডেন্টরা যে একসাথে কোনো কোলাবোরেশনে কোনো কাজ করবে সেটা ছিল না। এই আইডিয়াটা আপনার মধ্যে কিভাবে আসে এবং সেটা ইনিশিয়েট কিভাবে করেন আপনি? আচ্ছা, আমি তো ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি ইতিহাস বিভাগে। তো সেখানে যখন প্রথম মাস্টার্সে ওঠে রিসার্চ ম্যাথোডোলজির কোর্স করি, তখন দেখলাম যে মাস্টার্সে ওঠার পরে রিসার্চ ম্যাথোডোলজির কোর্স, তখন আমার কাছে বিষয়টা মনে হলো যে খুব অপ্রয়োজনীয়। যে আমি যদি ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে শিখতে পারতাম, সো মাস্টার্স শেষ করতে করতে হয়তো আমার কোনো আর্টিকেল বা আদার্স কিছু আমি করতে পারতাম, কিন্তু মাস্টার্সে ওঠার পরে এটা আমার কোনো কাজে লাগেনি। তখন আমার চিন্তা আসলো যে এই ব্যাপারটা কেন, যে মাস্টার্সে উঠে কেন। এরপরে বাইরে আরেকটা রিসার্চ ম্যাথোডোলজি কোর্স করলাম আইয়ারে। তখন অনেক সিনিয়রদের সাথে কাজ করছিলাম, যে আমি মনে হয় 2-1 জুনিয়রদের মধ্যে একজন ছিলাম। তখন সিনিয়রদের সাথে টিম ওয়ার্ক করছিলাম, সেখানে শেখার চেষ্টা করছিলাম, কিন্তু খুব টাফ ছিল। সেখানে আমার মনে হলো যে আমি যেন কোথাও একটা পিছিয়ে আছি। তাছাড়া টিএসসি কেন্দ্রিক তো আমরা কাজ করেছি, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সংগঠনে কাজ করেছি এবং গণমাধ্যমে কাজ করতে গিয়েও বিভিন্ন অর্গানাইজেশনের সাথে সম্পর্ক হয়েছে। সেখানে দেখলাম টিএসসিতে অনেক সংগঠন আছে, কালচারাল বা আদার্স, বিভিন্ন ডিবেটিং বা আইটি, কিন্তু আমার কাছে একটা অপূর্ণতা মনে হলো যে বিশ্ববিদ্যালয় যে জন্য প্রতিষ্ঠিত, যে নলেজ ক্রিয়েশন এবং সেই নলেজকে সমাজে ছড়িয়ে দেওয়া, সমাজকে আলোকিত করা, এটা কিন্তু বিশ্ববিদ্যালয়ের কাজ। বিশ্ববিদ্যালয়ের মানে হচ্ছে ছাত্রছাত্রী, শিক্ষক, এই দুইটা মিলিয়ে। এবং আমি যদি বলি যে ছাত্রছাত্রীদের সংখ্যাটাই হচ্ছে সর্বোচ্চ এবং ভারী, সে পাল্লাটা ভারী, সেই জায়গায় যদি শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীরা গবেষণাটা না শিখে এবং সেদিকে আন্তরিক না হয়, তাহলে তো বিশ্ববিদ্যালয়ের সেই নলেজটা সৃষ্টি হচ্ছে না, যেটা বিশ্ববিদ্যালয়ের সৃষ্টির লক্ষ্য। এবং আমরা আদার্স দেশগুলোতে দেখি যে শিক্ষকদের সহযোগিতায় ছাত্রছাত্রীরাই গবেষণা করে। বাইরের আদার্স পশ্চিমা দেশগুলোতে বা আমরা যেটা জানি, সেখানে বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয়, তাছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, সেখানে তো আমরা গবেষণা শিক্ষার কোনো পরিবেশ পাচ্ছি না। যদি বা অসংখ্য গবেষণা সেন্টার আছে সেখানে, আমি অনেক জায়গায় ঘুরেছি, তখন সব জায়গায় অ্যাক্সেস পাওয়ার চেষ্টা করেছি, কিন্তু অ্যাজ এ স্টুডেন্ট আমার কাছে মনে হয়েছে আমি সেখানে কোনো ধরনের
আগন্তুকের মতো মনে হয়েছে আমার কাছে। তখন আমি চিন্তা করলাম যে টিএসসিতে যেমন ডিবেটিং সোসাইটি চলে, আইটি সোসাইটি চলে, কিংবা ট্যুরিস্ট সোসাইটি, কালচারাল সোসাইটি, এরকম বহু সংগঠন আছে। আমার কাছে মনে হলো আমি এরকম একটা প্ল্যাটফর্ম করতে চাই যেখানে শিক্ষার্থীরা গবেষণামূলক সৃজনশীল আড্ডা দিবে। আজকে যেভাবে আমরা আড্ডা দিচ্ছি সেরকম শিক্ষামূলক আড্ডা দিবে, সে আড্ডা থেকে নতুন কিছু বেরিয়ে আসবে। সেই চিন্তা থেকেই এরকম একটা আইডিয়া আসে। সেটা অবশ্য আর বহু আগে, 2014 সালের দিকে। এই আইডিয়াটা নিয়ে আমি বহুদিন ঘুরি বিভিন্ন জায়গায়। আমি তখন গণমাধ্যমে কাজ করি। গণমাধ্যমে কাজ করার সুবাদে হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটির বিভিন্ন টিচারের সাথে বা আশপাশে যারা প্রশাসনের ব্যক্তিবর্গ আছেন তাদের সাথে স্বাভাবিক একটা সম্পর্ক হয়ে ওঠে, দলমত নির্বিশেষে, কারণ গণমাধ্যম কর্মী হিসেবে এটা আমাদের দায়িত্ব হয়ে যায়। সেই পরিচিতিটা কাজে আসে আমার, যে রিসার্চ সোসাইটিটা করার ক্ষেত্রে, যে আমি একটা প্ল্যাটফর্ম করতে পারি যেখানে মূলত আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে যারা শিক্ষার্থী আছে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে শুরু করে তারা মেম্বার হবে এবং তারা একসাথে রিসার্চের কাজ শিখবে এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ইন্টারডিসিপ্লিনারি নলেজ পরস্পরের মধ্যে আদান প্রদান হবে, বিতরণ হবে, এর মধ্য দিয়ে নতুন কিছু তৈরি হবে। সেই চিন্তা থেকেই মূলত এই 2016 সালে 6 ডিসেম্বর ঢাকা ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি প্রতিষ্ঠা করা। এরপরে তো ধরেন আমার আরও বিস্তৃত জায়গায় প্রবেশ করা হয়ে যায়। তখন আমরা যখন এই সংগঠনটা গড়ে তুলি, আমার সাথে 33 জন মেম্বারকে আমরা যুক্ত করেছিলাম। তখন বিভিন্ন ফ্যাকাল্টি, বিভিন্ন ডিপার্টমেন্টে তাদের নেতৃত্বে আমরা যখন মিটিং করতাম, যে আমরা দেখতাম বিভিন্ন ইউনিভার্সিটি স্টুডেন্টরা পরে আমাদের সাথে যুক্ত হতে চাইতো, মেম্বার হতে চাইতো। সো আমাদের একটা প্ল্যান ছিল এরকম, যে শুধু আমরা একটা সংগঠন করলাম ঢাকা ইউনিভার্সিটিতে, তা তো হবে না, আমরা এইরকম সংগঠনটা অন্যদিকে ছড়িয়ে দেবো, অন্য ইউনিভার্সিটিতে। তাদেরকে সাথে নিয়ে আমরা এই নলেজ এক্সচেঞ্জের কাজটা করব। সেই জায়গা থেকেই বিভিন্ন ইউনিভার্সিটিতে রিসার্চ সোসাইটি করা শুরু করি। তো আজকের এই দিনে এসে দেখা গেল অসংখ্য ইউনিভার্সিটি এখন রিসার্চ সোসাইটি হয়েছে এবং হচ্ছে 24টার বেশি রিসার্চ সোসাইটি হয়ে গেছে এবং আরও আদার্স ইউনিভার্সিটিগুলো আমরা করছি এবং আমরা একযুগে কাজ করছি। বাহ, দারুণ, বেশ দারুণ কাজ। এই পর্যায়ে যেহেতু কিছুক্ষণ আগে বলছিলেন যে বিশ্ববিদ্যালয়ের শুরুর যে পরিকল্পনা বা বিশ্ববিদ্যালয়ের যাত্রার যে লক্ষ্যটা, সেটা ছিল রিসার্চার তৈরি করা, এবং আমরাও এখন যেটা দেখি যে বিশ্ববিদ্যালয়ের এখনও বিভিন্ন লাইব্রেরিতে বিশ্ববিদ্যালয়ের যে সংবিধান আছে সেখানেও যতটুকু আমি জানি উল্লেখ করা আছে যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্ট তারা আসলে রিসার্চার তৈরির জন্য কাজ করে থাকে। কিন্তু সেই জায়গায় সূক্ষ্ম একটা বিষয়, যেটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে, যেহেতু আমাদের বাংলাদেশ তৃতীয় বিশ্বের একটা দেশ, উন্নয়নশীল একটা দেশ, উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে এবং বিশাল জনসংখ্যা থাকার ফলে আমাদের বেকারত্বের হার খুব বেশি। এজন্য বিশ্ববিদ্যালয়কে মানুষ এখন সবচেয়ে বেশি বড় মাধ্যম হিসেবে দেখে চাকরি পাওয়ার জন্য। তাদের বেশিরভাগের লক্ষ্য থাকে একটা চাকরি পাওয়া, প্রাইভেট হোক বা সরকারি চাকরি হোক। লাইব্রেরি যেখানে কিনা হয়তোবা পড়াশোনা করার জায়গা, কিন্তু সেখানে লাইব্রেরিতে মানুষ যাচ্ছে রিডিং রুম হিসেবে ব্যবহার করার জন্য। এই প্রসঙ্গে আপনি কি বলবেন? লাইব্রেরি করা আছে হচ্ছে বিশ্ববিদ্যালয়ে জ্ঞানগুলো নেওয়ার জন্য। সেখানে আমরা পড়াশোনায় ক্লাস করলাম, ক্লাস করে বিভিন্ন অ্যাসাইনমেন্ট পেলাম, বিভিন্ন ধরনের বই পড়বো, আমাদের রিসার্চ বেসড কিছু থিসিস করতে হবে, মনোগ্রাফ করতে হবে। এই জন্য লাইব্রেরিতে গিয়ে আমরা বসবো, সেখান থেকে বই বের করে আমরা পড়বো, জানবো। ব্যাপারটা হওয়ার কথা ছিল এরকম। কিন্তু এখন দেখা যায় বাইরের বইগুলো নিয়ে বা বিসিএসে বা আদার্স গভর্নমেন্ট জবে বা আদার্স প্রাইভেট যে কোনো জবের পড়াশোনাগুলো লাইব্রেরিতে করা হয়। ফলে গবেষণার যে এমফিল, পিএইচডি কিংবা গবেষণার থিসিস করার যে জায়গাটা, সেই জায়গাটা আসলে ফাঁকা পড়ে থাকে। বা লাইব্রেরির যে মর্মার্থ, যেটা লাইব্রেরি আসলে যে হিসেবে ব্যবহার করা উচিত, সেটা হয় সেই জায়গায় কতটুকু এফেক্ট পড়ছে, সেটা তো হচ্ছে না বলা যায়। তো সেই জায়গা থেকেই আমি একটা কথা বলতে চাই যে যখন এই পরিস্থিতি দেখলাম, আমার কাছে মনে হলো এখানে আমাদের একটা কাজ করার সুযোগ আছে। এর কারণ তো আমাদের বিশ্ববিদ্যালয়ের কাঠামো, পরিচালনার নীতিমালা, নিয়মই দায়ী, ঠিক আছে? কারণ আমাদের বিশ্ববিদ্যালয় হওয়ার কথা ছিল রিসার্চ বেসড বিশ্ববিদ্যালয়, সেটা এখন হয়েছে টিচিং বেসড বিশ্ববিদ্যালয়। আমরা স্কুলের মতো ক্লাসে যাচ্ছি, মনোযোগ দিয়ে স্যারের নোট করে আনা পড়ে যাওয়া ক্লাসগুলো শুনছি আর আমরা লিখছি, নোট ডাউন করছি, আবার সেই নোট ডাউন করা শিটটাই হচ্ছে আমরা যুগের পর যুগ ফটোকপি করে পরীক্ষা দিচ্ছি। এটা তো কোনো বিশ্ববিদ্যালয়ের কাজ না।
সো সেদিক দিয়ে যদি বলতে যাই যে আমাদের বাংলাদেশে আসলে কোনো বিশ্ববিদ্যালয় আছে কিনা, সেটাও তো আমি যদিও ছোট মানুষ, আমার জায়গা থেকে এটা বলা মানায় না, কিন্তু অসংখ্য গবেষক টিচার বলে যাচ্ছেন যে বাংলাদেশে আসলে এরকম বিশ্ববিদ্যালয় আছে কিনা। সো টিচিং বেসড বিশ্ববিদ্যালয় হতে হবে, রিসার্চ বেসড, নট টিচিং বেসড। সো সেই জায়গা থেকে আমাদের কাজটা করা। সেখানে এটা ছিল একটা প্রশ্ন আমি অ্যাড করতে চাই একটু, যেহেতু বিশ্ববিদ্যালয়ে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা প্রচুর, অনেক বেশি, সবাই তো আসলে রিসার্চার হবে না, এটাও ঠিক। সেই ক্ষেত্রে আসলে সবাই, আমি একটা কথা বলি, রিসার্চার হওয়ার জন্য যে আমরা কাজগুলো করছি এমন না। এই জায়গাতে আসতে আমাদের কাজটা হচ্ছে যে রিসার্চ মেন্টালিটি ধারণ করা, যে অ্যাজ এ স্টুডেন্ট মানে প্রতিটি মানুষের ভিতরে কিন্তু চিন্তাশীলতা আছে, সৃজনশীলতা আছে, তাহলে সে নিজেই মানুষ একজন প্রত্যেকে কিন্তু গবেষণার মধ্যে যুক্ত, যে নিজেই গবেষণার মধ্যে যুক্ত আছে। যে গবেষণা মানে আমরা যেটাকে দাঁড় করিয়ে ফেলেছি যে আমার একটা আর্টিকেল থাকবে, বের হতে হবে, সেটা পাবলিকলি দেখাতে হবে, ব্যাপারটা এরকম হয়ে গেছে। মানুষের মেন্টালিটিটা যদি গবেষক রিসার্চ বেসড হয়, মানুষের বোধ শক্তিরা যদি সৃজনশীলতায় পরিপূর্ণ থাকে, রিসার্চ বেসড হয়, তাহলে তার যে পেপার থাকতে হবে এমন কোনো কথা নেই। সে চিন্তাধারা দিয়েই তার নতুন একটা জায়গা পরিবর্তনের জন্য কাজ করবে, আত্ম-উন্নয়নে কাজ করবে, তার আশপাশের জায়গাটা পরিবর্তন করবে, সমাজটাকে, তার পরিবারকে নিয়ে দিয়েই সে শুরু করবে। তো এটা একটা বলা যায় যে এটা একটা পরিবর্তনের স্লোগান। আমরা যখন রিসার্চ সোসাইটি শুরু করি তখন এটাকে আমি ব্যক্তিগত নাম দিয়ে দিয়েছিলাম যে গবেষণা সংস্কার আন্দোলন। আচ্ছা, এটাকে আমি তখন এভাবে দেখেছি, এবং সেই স্লোগান থেকে আমাদের একটা ম্যাগাজিন গবেষণা সাময়িকী বের করেছিলাম আমরা তখন 2017 সালের দিকে, এবং সেই সাময়িকীর নাম দিয়েছিলাম বিনির্মাণ। আমাদের প্রকাশনা সম্পাদকের সাথে কথা হচ্ছিল যে আমাদের একটা সাময়িকী দরকার, দেখি আমরা নাম বের করি, নাম একটা বলছিলাম একে অপরকে। তখন প্রকাশনা সম্পাদক বললো নির্মাণ। তখন আমি বললাম ঠিক আছে, এই নামটা আমার পছন্দ, দেখি এটা নিয়ে কাজ করি। নির্মাণ তো সব কিছু নির্মিত করা আছে, এখন হচ্ছে বিনির্মাণ দরকার, সংস্কার দরকার, আমাদের এই নামটা হবে বিনির্মাণ। সো আমাদের যে জায়গাটা নিয়ে আমরা কাজ শুরু করেছিলাম, এই যে বিদ্যমান একটা জায়গায়, যে বিদ্যমান জায়গায় মানুষ হচ্ছে তার জীবনযাত্রাটা, যার চিন্তাধারাটা, যার চিন্তার প্রকাশটাও স্বাধীনভাবে করতে পারতো না, সে সময় কিন্তু আমরা হাজারো চ্যালেঞ্জ মোকাবেলা করে এবং বিভিন্ন কৌশলে এরকম একটা উদ্যোগ আমরা গ্রহণ করেছিলাম, যেটা ছিল আমাদের জন্য বিরাট একটা চ্যালেঞ্জ। এবং সেই চ্যালেঞ্জটা আমার মনে হয় আমরা খুব নিরপেক্ষভাবে করতে পেরেছি, দলমত নির্বিশেষে, যে কারণে আজকে স্টুডেন্টদের যে রিসার্চের একটা কমিউনিটি বাংলাদেশে গড়ে উঠছে 2016 সালের পর, সেটা অবশ্যই আমি বলবো যে আমাদের ছোট্ট হলেও একটা অর্জন, যে আমরা এই কাজটাই, আমরা এই জায়গাটা আমরা চেয়েছিলাম, একটা গবেষণা নিয়ে স্টুডেন্টদের ভিতরে একটা গণজোয়ার, যাতে স্টুডেন্টরা বুঝতে পারে যে গবেষণাটা এত কঠিন না। আমরা যেভাবে ভাবি যে বড় বড় আর্টিকেল বের করে গবেষণা এমফিল পিএইচডি করে শেষ করে ফেলতে হবে, আমাকে গবেষণা করতে করতে আমার মাথার চুল ফেলে দিতে হবে, ব্যাপারটা এরকম না। এটাকে আমরা করতে চেয়েছি যে গবেষণাটাকে সহজ করতে চেয়েছি, তাদেরকে গবেষণাটাকে তরুণদের মাঝে জনপ্রিয় করতে চেয়েছি, এবং গবেষণা কেরিয়ারের দিকে তাদেরকে ধাবিত করতে চেয়েছি। গবেষণা নিয়ে বেশ দারুণ আলোচনা চলছে, অনেক কিছু আমরা শুনছি, যদিও আমাদের সময় খুবই অপ্রতুল, আমাদের সবকিছুই আলোচনায় আনতে হবে। এর জন্য এই মুহূর্তে জানতে চাই, যারা অধীর আগ্রহে অপেক্ষা করছে রিসার্চের দিকে কেরিয়ার ধাবিত করার জন্য, বা আজকের পডকাস্ট থেকে জানার জন্য কিভাবে তারা রিসার্চের দিকে কেরিয়ারটা নিতে পারে, প্রথমে জানতে চাইবো বাংলাদেশে রিসার্চারের জন্য কেরিয়ারটা কতটুকু ওপেন এবং জবের স্কোপগুলো কতটুকু ওপেন, কোন কোন সেক্টরে তারা কাজ করার সুযোগ পাচ্ছে। তারপর আমরা শুনতে চাইবো বিদেশে তাদের অপরচুনিটি কেমন আছে। ওকে, দ্যাটস গ্রেট, খুবই ভালো প্রশ্ন। আমরা যখন এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো শুরু করি, আমি একটু আগে বললাম যে আমাদের চিন্তাধারাটা কি ছিল, যে আমাদের সুদূর প্রসারী একটা লক্ষ্য ছিল যে প্রচলিত যে জবের সেক্টর, কেরিয়ারের জায়গা, সেই জায়গাগুলো থেকে তরুণদেরকে একটু ভিন্ন ধারায় প্রবাহিত করা। যে আমরা যা দেখছি, ব্যাংকে যাওয়া, আদার্স বিসিএসের যে বিষয়গুলো আছে, আর কিছু কর্পোরেট সেক্টর, প্রচলিত যে জব, আমরা শুধু দৃশ্যমান জায়গাগুলো দেখছি, কিন্তু একটা জায়গায় একেবারে অন্ধকারে রয়ে গেছে, সেটা হচ্ছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। এটাকে আমরা মনে করি শুধু প্রয়োজন হলেই আমরা কিছু একটা করি, এরকম জায়গায় নিয়ে গেছি। আসলে প্রয়োজন হলে না, কখন প্রয়োজন হবে সেটার উপর এটা ডিপেন্ডেন্ট না এই জিনিসটা।
আমাদের মৌলিক অধিকারের মতোই প্রয়োজন, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। কারণ পৃথিবীটা তৈরি হয়েছে রিসার্চ দিয়ে, গবেষণা দিয়ে। তো সেই জায়গায় এরকম কেরিয়ারটা যদি প্রতিষ্ঠিত করতে না পারি, তাহলে তো আমাদের জাতি হিসেবে এগিয়ে যাওয়া সম্ভব না, এবং আমরা আমাদের তরুণরা হারিয়ে যাবে এই গর্তে, এই মানে যে অন্ধকার যে গণ্ডি রয়েছে সে এটার মধ্যেই। তো সেই জায়গা থেকে আমরা যখন দেখলাম যে স্টুডেন্টদেরকে বাংলাদেশের রিসার্চ কেরিয়ারের দিকে এবং ইন্টারন্যাশনালি রিসার্চ কেরিয়ারের দিকে ধাবিত করার বহু সুযোগ রয়েছে। আপনি যদি লক্ষ্য করেন, সরকারি বেসরকারি প্রতিটি প্রতিষ্ঠানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট উইংটা আছে। আপনি যদি বলেন যে বাংলাদেশে অসংখ্য গবেষণা ইনস্টিটিউট আছে, সেন্টার আছে, সরকারি বেসরকারি এবং স্বায়ত্তশাসিত। এর পাশাপাশি ব্যাংকিং সেক্টরে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেল রয়েছে, কর্পোরেট সেক্টরে রয়েছে, এবং লাইব্রেরিতে লাইব্রেরিয়ান নিয়োগ দেওয়া হয়, সেখানে রিসার্চার নিয়োগ দেওয়া হবে না কেন? প্রত্যেকটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আলাদা করে সে সেলটা রয়েছে, কিন্তু সুযোগ আছে এবং নিয়োগ দেওয়ার মতো জায়গা আছে। তা এখন এই জায়গাগুলোতে কেন নিয়োগ দেওয়া হয় না? মানুষ তো নাই। আপনি যদি শিল্পকলা একাডেমিতে যান, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের একটা বিশাল একটা ফান্ড আছে, কিন্তু সেটা দেখে হচ্ছে অ্যাডমিন অফিসার। তাহলে সেই রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের গবেষক কোথায়? প্রশাসক হিসেবে নাই। আমি জাস্ট একটা উদাহরণ দিলাম। সেরকম বহু জায়গা এরকম শিল্প সেক্টরে, যেমন মিডিয়ার প্রতিটি জায়গায় এরকম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্টর বাধ্যতামূলক করা দরকার, মৌলিক করা দরকার। এই গবেষক কারা হবে? এই যে স্টুডেন্ট যারা হচ্ছে রিসার্চ বেসড চিন্তাধারা, ফার্স্ট ইয়ার থেকে রিসার্চ বেসড চিন্তাধারা নিয়ে গড়ে ওঠা তরুণরা, তারা আমরা বিসিএসে যাব না, ব্যাংকে যাব না, ব্যাংকে গেলেও বিসিএসে গেলেও রিসার্চ বেসড এরিয়াটায় আমি যাব অ্যাজ এ গবেষক। এবং এটা হাইলি পেইড, এবং রিসার্চের জন্য যে স্যালারি হয় সেটা হচ্ছে সবচেয়ে বেশি হয় যদি আমরা সেরকম জাতি হিসেবে তৈরি করতে পারি আর কি। আমরা যদি সেরকম একটা পরিবেশ তৈরি করতে পারি, একজন রিসার্চারের স্যালারি হবে সবচেয়ে বেশি। কারণ মূল থিমটা, মূল জায়গাটা ওখান থেকে তৈরি হচ্ছে, মূল পলিসিটা সেটা কিন্তু তৈরি হচ্ছে। আমরা যদি দেখি যে কোনো আন্দোলন সংগ্রাম, যে কোনো উদ্যোগ, যে কোনো একটা নির্মাণ, সেটা যে কোনো কিছু প্রথমে কি করা হয়? রিসার্চ করা হয়, সার্ভে করা হয়, সেখানে পলিসি মেকিং করা হয়। এই কাজটা করে, ভিত্তিটা তো তারাই তৈরি করে দেয়। সো তাদের তো মূল্যায়নটা বেশি হওয়া উচিত। তো আমাদের তরুণদের এই সকল সেক্টরে, কর্পোরেট, সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠান, ব্যাংক, মিডিয়া, আদার্স সকল জায়গায় রিসার্চার নিয়োগের ওপেন জায়গা রয়েছে। যেখানে নাই, এখন থেকে সেখানে নিয়োগ দেওয়া শুরু হতে পারে। কারণ এখন আমরা বাংলাদেশে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে এরকম রিসার্চার তৈরির জন্য, রিসার্চ কেরিয়ারের জন্য স্টুডেন্টদেরকে আমরা প্রস্তুত করছি। এবং একটা দৃষ্টান্ত তৈরি হয়ে গেছে অলরেডি। আমরা যখন এই সংগঠনগুলো তৈরি করি, তখন ওখান থেকে বহু জায়গায় এখন অনেকে যারা হয়তো ভিন্ন দ্বারাই ছিল বিসিএস দিবে, তারা এখন সরাসরি রিসার্চে কেরিয়ার করছে, এরকমও আছে। এরকম বহু জায়গা তৈরি হয়ে গেছে। এখন আপনি বলছেন ইন্টারন্যাশনাল, বিদেশে একই রকম। আপনি যদি আইএনজিওগুলো দেখেন, পৃথিবীর সকল ইন্টারন্যাশনাল যে এনজিওগুলো, সেখানে তো রিসার্চার দরকার আছে। সকল ইন্টারন্যাশনাল মিডিয়া, সকল ইন্টারন্যাশনাল কর্পোরেট প্রতিষ্ঠান, আদার্স যে কোনো সেক্টরে ডিরেক্টলি রিসার্চার হিসেবে নিয়োগ দেওয়ার অপশন আছে, রিসার্চার হিসেবে জয়েন করার সুযোগ আছে। এছাড়া বিভিন্ন ইউনিভার্সিটি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, টিচারের রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে কাজ করার সুযোগ আছে বিভিন্ন রিসার্চ অর্গানাইজেশনের বাইরেও। এছাড়া এখান থেকে পড়াশোনা করার পরে স্টাডি অ্যাব্রডে যদি কেউ যেতে চায়, সেখানে রিসার্চ অ্যাক্টিভিটিস করার পরে সে যে কোনো স্কলারশিপের জন্য যে কোনো ইউনিভার্সিটিতে, কিংবা ইউরোপিয়ান বা কমন যে ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ, কমনওয়েলথ থেকে শুরু করে বহু জায়গায় সরকারি বেসরকারি কিংবা ইউনিভার্সিটি পর্যায়ে ফেলোশিপ কিংবা স্কলারশিপ রয়েছে। তাহলে রিসার্চার হিসেবে সে যখন এই কাজগুলো পড়তে যাবে অ্যাজ এ রিসার্চ স্টুডেন্ট, তখন সে স্কলারশিপগুলো পাচ্ছে। মানে জবের বাইরে একটু স্পেসিফিক ভাবে একটা প্রশ্ন করতে চাই। ইনস্টিটিউশনালের বাইরে অনেক আলোচনা করলাম যে আসলে প্রত্যেকটা সেক্টরে আমাদের রিসার্চের মেন্টালিটি বা এই যে বিভিন্ন বিষয়ের কারণ উদ্ঘাটনের যে মেন্টালিটি, সেটা থাকা প্রয়োজন। কিন্তু একটা স্টুডেন্ট যদি অনার্স শেষ করার পর, মাস্টার শেষ করার পর, সে যদি বাইরের কোনো ইউনিভার্সিটির প্রফেসর আন্ডারে পিএইচডি করতে যেতে চায় অথবা কোনো স্কলারশিপে অ্যাপ্লাই করতে চায়, তাকে স্পেসিফিকভাবে কোন কোন স্টেপগুলো পার করতে হয় এবং এইখানে তার আসলে কিভাবে প্রস্তুতি নেওয়ার সুযোগ আছে?
দ্যাটস গ্রেট, খুবই ভালো প্রশ্ন। মূলত প্রথমত বাইরে যে স্কলারশিপগুলো দেওয়া হয় প্রফেসরদের হাতে থাকে বা বিভিন্ন ইউনিভার্সিটির অধীনে যে স্কলারশিপগুলো থাকে, সেখানে রিসেন্ট এই বা যে সময়ে বাংলাদেশে বহু স্টুডেন্ট বিভিন্ন ইউনিভার্সিটি থেকে যাচ্ছে এবং অ্যাভেলেবেল স্টুডেন্ট যাচ্ছে এবং তারা খুব সহজে স্কলারশিপ পাচ্ছে এবং পড়াশোনা করছে, রিসার্চ মাস্টার্স করছে কিংবা পিএইচডি করছে। তো এক্ষেত্রে অনেকে গিয়েছে, আমাদের টিম থেকে অসংখ্য স্টুডেন্ট বাইরে পড়াশোনা করছে। তাদের যে অবজারভেশন, তাদের যে প্রস্তুতি, এই সব জায়গা থেকে স্টাডি করে আমি যেটা দেখলাম, আমাদের একজন স্টুডেন্টকে আমি দেখেছি যে পড়াশোনা করেছে রেগুলারিটি, জাস্ট ডিপার্টমেন্টে গিয়েছে, তার একাডেমিক পড়াশোনাটা স্বাভাবিক রেখেছে, তার আহামরি কোনো ভালো রেজাল্ট নেই এমন যে হয়তো ফার্স্ট ক্লাস আছে 3.25 বা আদার্স 3 এরকম আছে। আর হচ্ছে কিছু টুকটাক হচ্ছে ফিল্ড ওয়ার্ক করেছে এবং তার এরিয়াটা স্পেসিফিক হলো, সে দেখা গেল যে বাইরে অ্যাপ্লাই করলো, 1 বছরের হয়তো ফিল্ড ওয়ার্ক আছে, কোনো আর্টিকেলও নেই, বাইরের স্কলারশিপের জন্য আবেদন করলো, দেখা গেলো তার হয়ে গেল আর্টিকেল ছাড়াই। তো এখানে তাহলে এটা প্রশ্ন হতে পারে, তাহলে কীভাবে তার আর্টিকেল নেয়, কীভাবে স্কলারশিপ পেলো? এটা একটা বিষয়। আরেকটা উদাহরণ দিই, আমাদের সাথে অ্যাজ এ অ্যাডভাইজার হিসেবে ছিলেন ইংল্যান্ডের একজন টিচার, তিনি জাহাঙ্গীরনগর থেকে পড়াশোনা করেছিলেন। তো ওনার এরিয়ায় উনি হচ্ছেন একটা যে ইউনিভার্সিটিতে পড়ান, সেই ইউনিভার্সিটিতে ওনার তত্ত্বাবধানে উনি 2জন পিএইচডি গবেষক নেবেন। তো আমাকে বললেন যে তুমি এই সার্কুলারটা তুমি সার্কুলেট করে দাও তোমাদের কমিউনিটিতে। তা আমি জিজ্ঞেস করলাম যে কীরকম যোগ্যতা তার থাকা দরকার, কেমন আর্টিকেল থাকা দরকার? তুমি বললেন নো নিড আর্টিকেল, কোনো ধরনের আর্টিকেল দরকার নেই, আমার শুধু লাগবে তার ডেডিকেশন, তার আগ্রহ, তীব্র আকাঙ্ক্ষা রিসার্চের প্রতি এবং সময় দিয়ে লেগে থাকার মানসিকতা। এটা একটা উদাহরণ। এভাবে যদি আমি বলি যে অনেকে মনে করে যে বাংলাদেশ থেকে যারা স্কলারশিপ নিয়ে যায় অনেক 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 আর্টিকেল নিয়ে তাকে প্রকাশ করে তারপর হচ্ছে স্কলারশিপের জন্য আবেদন করতে হবে, ব্যাপারটা এরকম না। মূলত তার কিছু প্রস্তুতি দরকার স্টুডেন্ট লাইফে, সে একটা রেগুলারিটি মেনটেন করবে তার একাডেমিক লাইফে, সিম্পল, এবং পড়াশোনার পাশাপাশি সে সৃজনশীলতার কিছু চর্চা করবে, সে তার রাইটিং স্কিল, তার বলার বাচনভঙ্গি, তার চিন্তাধারাটা ফোকাস রাখা, সে যে বিষয়ে কাজ করতে চায় সেটাকে ফোকাস রাখা, কতটুকু সমস্যা সমাধানে দক্ষ, সে কতটুকু নেতৃত্ব দিতে পারছে, কতটুকু একটা কাজের প্রতি লেগে থাকছে, তার সততা কেমন, নৈতিক ভিত্তিটা তার কেমন। এভাবে যখন সে এগুলো চর্চা করবে, এই সফট স্কিলগুলো পাশাপাশি সে যখন এরকম রিসার্চ বেসড কিছু কাজের সঙ্গে, যেমন কোনো রিসার্চ অর্গানাইজেশনে সে যদি 5-6 মাস বা 1 বছর কাজ করে, ভলান্টিয়ারলি কাজ করে কিংবা ইন্টার্ন করে, কিংবা কোনো টিচারের অধীনে যদি অ্যাজ এ ডাটা কালেক্টর কিংবা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে বা ফিল্ড ওয়ার্ক করে, এরকম কিছু অভিজ্ঞতা, এগুলা দিয়েই কিন্তু সে তার মাস্টার্সের জন্য কিংবা যে কোনো গবেষণা ফেলোশিপের জন্য সে কিন্তু আবেদন করতে পারে। তবে হ্যাঁ, অনেক ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া থাকে, যেমন আপনি যদি পিএইচডি করতে যান সেখানে তো টুকটাক 2-1টা আর্টিকেল হয়তো তারা চাইবেই, এরকম কিছু বিষয় থাকে। কিন্তু অনেকে ফোকাস করে হচ্ছে যে না আমার আর্টিকেলই লাগবে, ফলে এই আর্টিকেলই লাগবে এটা চিন্তা করতে গিয়ে যে সারা ফার্স্ট ইয়ার থেকে শুরু করে 4th ইয়ার পর্যন্ত তার কোনো আর্টিকেলের প্রতি কোনো মনোযোগ নেই, রিসার্চের প্রতি কোনো মানসিকতা নেই। মাস্টার্সে বা 4th ইয়ার শেষ করে গিয়ে সে কী করে যে আমার যে কোনো একটা আর্টিকেল লাগবে, এটা করতে গিয়ে সে আনএথিক্যাল কাজের দিকে ধাবিত হয়, অনৈতিকতার দিকে ধাবিত হয়। ফলে সে কী করে প্লেজারিজম করে কিংবা কাউকে দিয়ে আর্টিকেল লেখানোর চেষ্টা করে, যে কোনো উপায়ে একটা আর্টিকেল কপি পেস্ট করার চেষ্টা করে, এতে করে বরঞ্চ সে আরও পিছিয়ে যায়। হয়তো সাময়িকভাবে হচ্ছে ফাঁকিবাজি করে চুরি করে সে একটা আর্টিকেল, সে হয়তো ফেলোশিপ বা স্কলারশিপ পেতে পারে, কিন্তু লং রানিং এ সে কিন্তু পিছিয়ে পড়বে এবং এই জায়গায় ধরা খাবে, মানে আনএথিক্যাল কাজ করতে চাই। রিসার্চ এথিক্স নামে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে। আমরা যখন বিশ্ববিদ্যালয়ে রিসার্চ মেথোডোলজি পড়েছি, রিসার্চ এথিক্সটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সো এই গ্রাউন্ডে বাংলাদেশের অবস্থানটা কেমন, বা যেমনটা শোনা যায় হয়তো বিভিন্ন প্রতিষ্ঠান এরকম আছে যারা কিনা বিভিন্নভাবে স্টুডেন্টদের সহযোগিতা করতে যে বিরাট বড় ক্ষতি করছে, সেই প্রসঙ্গে কি বলবেন?
এটা নিয়ে আসলে বলতে গেলে খুবই হতাশ হতে হয় বাংলাদেশের প্রেক্ষিতে। নৈতিকতার জায়গা থেকে আমরা আসলে খুবই দুর্বল, বিশেষ করে জ্ঞানের জায়গায়। যে ধরেন একটা আইডিয়া, আপনার একটা আইডিয়া আছে, এখন আপনার সেই আইডিয়াটা আমি আমার মতো ব্যবহার করছি, একটু ঘুরিয়ে ফিরিয়ে আমি আপনাকে অ্যাকনলেজ করছি না, মানে আপনাকে বলছি না। এই যে আমি ধরেন আপনি একটা লাইন লিখেছেন, আমি একটা যদি উদাহরণ দিই, কবি রুমি, আল্লামা রুমি বলেছেন যে আপনার হৃদয়ে যদি আলো থাকে আপনি আপনার পথ খুঁজে পাবেন। এই যে ধরেন এই লাইনটা, ছোট্ট লাইনটা আমি যদি ফেসবুকে শুধু এটুকু লিখে দিই, কিন্তু নিচে লিখলাম না আল্লামা রুমি কার্টেসি, এখন মানুষজন কি ভাববে লাইনটা আমার। হ্যাঁ, এরকম চলছে বাংলাদেশে। এটাও আনইথিক্যাল, অবশ্যই এটাও আনইথিক্যাল যে আমি যদি একটা বাক্য নিই সেটাও আনইথিক্যাল। আপনার একটা আইডিয়া আমি যদি আপনার কাছ থেকে শুনি, আপনার অনুমতি ছাড়া আমি যদি ব্যবহার করে ফেলি, এটা আনইথিক্যাল। আপনার রিসার্চ একটা আর্টিকেল আছে, সেটা সেই জায়গাটা যদি আমি অ্যাকনলেজ না করে আমার মতো করে ব্যবহার করে ফেলি, আপনার জায়গাটা থেকে যে আমি লিটারেচার রিভিউ করেছি, আমি যে আপনার কাছ থেকে কিছু নিয়েছি, সেটা যদি আমি স্বীকার না করি রেফারেন্সে, সেটা তাদের আনইথিক্যাল। এরকম করে বাংলাদেশের সকল জায়গায়, শুধু রিসার্চে না, সকল ক্ষেত্রে এই আনইথিক্যাল জায়গাটা প্রতিষ্ঠিত হয়ে গেছে এবং এখানে সবটাকে মানুষ হালাল করে নিচ্ছে কোনো না কোনোভাবে। ধরেন আপনি আপনার একটা নামের সাথে আমার একটা আইডিয়া, ধরেন আমার একটা আইডিয়ার সাথে আপনার একটা ছোট্ট একটা লাইন লাগাই দিলেন, এতে করে কি হলো, আমাকে আর আপনি স্বীকার করলেন না। কারণ কি বললেন যে না, এটা তো আমি নিজে করেছি। এই যে এই কৌশলটা, এটা হচ্ছে আনএথিক্যাল, এটা একটা হিপোক্রেসি, যে আমি আমার তৈরি বানিয়ে নিয়েছি, এইরকম একটা মেন্টালিটি তৈরি করা। একইভাবে রিসেন্ট আমরা যখন রিসার্চ সোসাইটিগুলো প্রতিষ্ঠা করি, আসলে তখন যখন 16 সালে এটা নিয়ে কাজ করি, তখন তো বাংলাদেশে হয়তো দু একটা রিসার্চ অর্গানাইজেশন ছিল ইউথদেরকে নিয়ে চিন্তা করতো, বাইরে মানে ইউনিভার্সিটি বেসড না। কিন্তু আমরা যখন রিসার্চ সোসাইটিগুলো প্রতিষ্ঠা করি, এখন দেখা যাচ্ছে তো অসংখ্য সংগঠন গড়ে উঠছে, হ্যাঁ, যারা নামে বেনামে মানুষকে ইনভাইট করছে, কল করছে, রিসার্চ করাবে, রিসার্চ পেপার লিখে দেবে, পাবলিকেশন করে দেবে। তো এই যে রিসার্চে পাবলিকেশন করে দিবে, কথা বলা, গ্যারান্টি দেওয়া, গ্যারান্টি দিচ্ছে, হ্যাঁ, এরকমও আছে যে আমরা আর্টিকেল লিখে মানে পাবলিশ করে দেবো। পাবলিশ তো কেউ করে দিতে পারেন, আসলে আপনি প্রস্তুত করে দিতে পারেন, যে আপনি দেখে যে তাকে ট্রেনিং করায় যে এভাবে করেন, সেভাবে করতে পারে, আপনি গাইড করতে পারেন, গাইড করে তাকে আর্টিকেল প্রস্তুত করার জন্য ব্যবস্থা করতে পারেন টিচারদেরকে দিয়ে, সেই করবে, তাকে দিয়ে করাবেন, আপনি করে দেন না। কিন্তু ইদানিং যেটা হয় যে টাকা দিয়ে করে, মানে আমি টাকা দিলে অনেক জায়গায় এরকম আছে যে অনেক জায়গা থেকে টাকা দিয়ে আর্টিকেল করে দিবে, এরকম বহু প্রস্তাব বিভিন্ন সময় আমাদের হাতে আসতো। আমরা যখন রিসার্চ সোসাইটি পরিচয় ক্যাম্পাসে দায়িত্ব পালন করতাম, আমরা সরাসরি এগুলোকে রিজেক্ট করতাম যে এইটার জন্য না, আপনি এই প্রোগ্রামটা করেন, ক্লাসটা করেন, শিখেন, তারপর আপনি নিজে নিজে করেন, গাইড করা হবে, আপনাকে সুপারভাইজার দেওয়া হবে, কিন্তু আমাদেরকে করে দিতে বলবেন না আপনি, যতই টাকা দেন না কেন, নো, এটা অ্যালাউ করি না আমরা। এভাবে আমরা মানে আমরা যখন এই যে রিসার্চ সোসাইটিগুলো প্রতিষ্ঠা করার মূল লক্ষ্যটা ছিল রিসার্চ ইথিক্স, মূল লক্ষ্যের মধ্যে একটা অন্যতম এটা, যে রিসার্চ এথিক্স নিশ্চিত করা। আমি যদি ফার্স্ট ইয়ার থেকে রিসার্চের কাজ শিখি, তাহলে ফোর্থ ইয়ারে গিয়ে তো আমি কাউকে আমার আর্টিকেল লিখে দিন এটা বলবো না। তাহলে আমরা তো ওই ফার্স্ট ইয়ার থেকে স্টুডেন্টদেরকে উদ্বুদ্ধ করছি, প্রস্তুত করছি এই রিসার্চ যাতে আনএথিক্যাল কাজ না হয়। সো রিসার্চের প্রথম শর্ত হচ্ছে ইথিক্স। এটা যারা মেনটেন করবে না, এবং ক্ষুদ্র জায়গা থেকেও তারা কখনোই গবেষণা করতে পারে না, বা তারা কখনো গবেষক হতে পারে না। তার যদি 1000টা আর্টিকেল থাকে, সে ফেক, সে কখনো গবেষক না, যদি সে আনএথিক্যাল কাজ করে। ঠিক আছে, আমি এটা বিশ্বাস করি। অনেকের অনেক কথা থাকতে পারে, তো এই বিশ্বাস থেকেই আমরা প্রতিটি ক্যাম্পাসে বাংলাদেশে এখন রিসার্চ সোসাইটিগুলো গড়ে তুলছি, এবং কলেজগুলোতে আমরা রিসার্চ ক্লাবগুলো গড়ে তুলছি, যাতে কলেজ পর্যায় থেকে স্টুডেন্টরা এই জায়গাটা শিখতে পারে। ইভেন তো আমরা স্কুলের স্টুডেন্টদেরকে ফোকাস করছি। এই জায়গায় খুব মজার একটা প্রশ্ন আমার মাথায় আসলো। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে টেন্ডেন্সি, আমরা সবাই ভাবি আসলে থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে ওঠার আগে কোন ধরনের রিসার্চ করা পসিবল না, কোন টিচারদের সাথে। আমার ইউনিভার্সিটির জুনিয়র যারা অনেকে আছে, যারা কিনা ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে কোনো একজন প্রফেসরের কাছে রিসার্চ নিয়ে যেতেই ভয় পায়। অনেক প্রফেসররাও আছেন তার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার স্টুডেন্টকে পাত্তাও দেন না, দিয়ে বলেন যে তোমরা কি রিসার্চ করবা। সেখানে আমরা যেটা জানি
বা যেটা আসলে হওয়া উচিত, রিসার্চ করতে তো আসলে কোনো ধরনের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড তো ম্যাটার করার কথা না, বা কোনো ধরনের সে ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে না কোথায় করছে সেটাও তো দেখার বিষয় না। একটা কলেজে পড়া স্টুডেন্ট সেও তো চাইলে কোনো একটা বিষয়ে রিসার্চ করতেই পারে। এই প্রসঙ্গে কি বলবেন সংক্ষেপে? অবশ্যই যে কোনো পর্যায়ে থেকে সে রিসার্চ করতে পারে, এবং বাংলাদেশে এখন স্কুলের স্টুডেন্টরাও রিসার্চের কাজ করছে। ক্লাস 8 থেকে 10 পর্যন্ত স্টুডেন্টরাও, সেরকম প্রমাণও আছে। যেমন আমরা সায়েন্স প্রজেক্ট বিভিন্ন সময় দেখি, হ্যাঁ, বিভিন্ন দেখি। সায়েন্স প্রজেক্ট যে তৈরি করে। হ্যাঁ, এর বাইরেও যে স্কুলে ধরেন আপনার স্কুল অপরিচ্ছন্ন, আপনার ধরেন টয়লেট হচ্ছে অপরিচ্ছন্ন, এখন আপনার স্যানিটারি নিয়ে আপনার একটা টয়লেট ক্লিন নিয়ে আপনার একটা আইডিয়া দিলেন রিসার্চে, এরকমও হচ্ছে। ছোটোখাটো একটা উদাহরণ আমি আপনাকে দিলাম, আপনার ক্লাসরুম পরিচ্ছন্নতা নিয়ে আপনি একটা আইডিয়া দিলেন, সেটার উপরে রিসার্চ পেপার প্রেজেন্ট করছে স্কুলের বাচ্চারা, এরকমও হয়েছে। সো কলেজের অবভিয়াসলি আপনি যদি দেখেন যে হার্ভার্ড কলেজ আন্ডার গ্রাজুয়েট রিসার্চ অ্যাসোসিয়েশন আছে, তারা প্রতি বছর যে কলেজিয়েট রিসার্চ কনফারেন্স করছে, এটা প্রমাণ। আমরা কেন পারবো না, বাইরে যদি পারো। তা আমি মনে করি যে কলেজ বা ইউনিভার্সিটি স্কুল এটা ফ্যাক্ট না। কেউ যদি মনে করে আগ্রহ থাকে এবং সে যদি নিজেকে মনে করে যে সে এই জায়গায় কাজ করতে পারে, অবশ্যই করতে পারবে। সে গবেষক, প্রতিটি মানুষ গবেষক। সে যে একটা থিঙ্ক করছে, সে যে একটা ধরেন একজন কৃষক যে সে কৃষি মানে ধান রোপণ করছে, সেখানে প্রথমে হচ্ছে জমিকে ধানের জন্য উপযোগী করে তুলছে, সেখানে সার দিচ্ছে, তারপর হচ্ছে বীজ দিচ্ছে, হ্যাঁ, বীজ দিয়ে সেগুলা থেকে ফসল উৎপাদন করছে, সেগুলো আবার মাড়িয়ে চালে রূপান্তর করছে। প্রতিটি জিনিসের তো একটা গবেষণার অংশ। তাদের তো প্র্যাকটিক্যাল নলেজটা আছে, যে কোন সময়ে তাদের যে এই জ্ঞানটা কখন কোন বিচার রোপণ করতে হবে, তার হয়তো কোনটা কোন ভাবে, তার হয়তো আর্টিকেল নাই, কিন্তু সেটা গবেষণা প্র্যাকটিক্যাল। দারুণ। এবং আরেকটা মজার উদাহরণ আছে, ঢাকা শহরে যে এত অটো রিকশা আছে, এই যে রিকশার মধ্যে যে মোটর ফিট করে যে অটো বানানো যায়, এই কনসেপ্টটা তো কোনো কোনো মেকানিক বা তারাই তো শুরু করেছে। সেখানে তো অবশ্যই কিন্তু আসলে প্রতিটি জিনিসের তো গবেষণার একটা ফল, ঠিক না? আসলে অনেক আলোচনা করছি আমরা, এবং দেখতেই পাচ্ছেন আমরা অনেক সময়ও নিয়ে ফেলেছি, খুব বেশি লম্বা চাইলেও করতে পারছি না, সেই জন্য আমাদের শেষ করতেই হচ্ছে, দ্রুত আমরা শেষ করব। তার আগে শেষ মুহূর্তে জানতে চাইবো, বর্তমানে যারা রিসার্চ এনথুসিয়াস্ট আছে বা যারা শুনছে, তাদের জন্য কি বলবেন? তাদের জন্য বলবো যে আপনার যদি ইচ্ছা থাকে, আগ্রহ যদি থাকে, এবং আপনি যদি এথিক্যালি সৎ হন, তাহলে আপনি গবেষণার এই জায়গাগুলোতে আসতে পারেন। যে কারণ গবেষণায় কোনো আনএথিক্যাল কাজের সুযোগ নেই। আপনাকে বড় বড় আর্টিকেল করতে হবে এমন কোনো কথা নেই। আপনি শেখার জন্য আসেন, আপনি যদি শিখতে পারেন, এথিক্সটা আপনার ভিতরে চলে আসবে। আরেকটা বিষয় হচ্ছে রিসার্চ যেভাবে দেখানো হয়, রিসার্চ মানে সে বিশাল কিছু, অনেক ভালো ব্রেইনি কেউ আসতে হবে, ব্যাপারটাকে আমরা সরল করে দিয়েছি। আমরা সেই 2016 সাল থেকে এই যে ট্যাবু যেটা আছে, যে রিসার্চ বিশাল কিছু মানুষ করে, এই ট্যাবুটা আমরা ভেঙে দিয়েছি। রিসার্চ এখন ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরা করে। আমি সাক্ষী যে আমার সাথে টিম গিয়েছে একটা সময়, এই যে আমাদের ইন্ডিয়াতে 18 সালে, সেখানে ফার্স্ট ইয়ারের স্টুডেন্টকে দিয়ে রিসার্চ পেপার প্রেজেন্ট করিয়েছে। ফার্স্ট ইয়ার ভর্তি হয়েছে এবং পেপার প্রেজেন্ট করেছে, এবং সেখানে আইআইটি, জওহরলাল নেহরু ইউনিভার্সিটি থেকে টিচাররা আসছিল। তাদের বললো, পরিচয় যখন জানলো ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট এবং রিসার্চ সোসাইটির মেম্বার, তখন তারা অবাক হয়ে গেছে যে এরকম কিছু আছে বাংলাদেশে। তারা নিজেরা অবাক হয়ে গেছে। আমরা তখন বললাম যে অবভিয়াসলি আছে, অসংখ্য উদাহরণ। সো আমি বলবো যে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার বলে কথা নেই, যে কেউ এসে যে কোনো মুহূর্তে গবেষণার জন্য কাজ করতে পারে এবং শিখতে পারে, এবং তার মানসিকতাটা যদি গবেষণা বান্ধব হয়, সে যে কোনো সময় এসে নিজেকে সেটেল করতে পারে। এবং এটা একটা ওপেন অ্যাক্সেস, এখানে সারা দেশে, বাংলাদেশের বাইরে পৃথিবীটা হচ্ছে রিসার্চের জন্য উন্মুক্ত, এবং অসংখ্য সুযোগ। আপনি যদি সেরকম, আপনার যদি মানসিকতা, যোগ্যতা, যদি আপনার যোগ্যতা, আপনি যদি নিজেকে সেভাবে প্রস্তুত করতে পারেন, আপনার জন্য পৃথিবীটা উন্মুক্ত। এবং আমি বলবো যে আপনাকে ওই ডেডিকেশনটা আপনার মধ্যে থাকতে হবে, আপনার আগ্রহটা থাকতে হবে। আপনি যেভাবে চাকরির জন্য 4-5 বছর সময় কাটিয়ে দেন, আপনি 2 বছর যদি রিসার্চের জন্য কাটান, তার চেয়ে বিগ অ্যাচিভমেন্ট আপনার হবে। সো দারুণ আলোচনা শুনছিলাম আমরা এতক্ষণ। রিসার্চ রিলেটেড যত কিছু প্রশ্ন আছে আপনাদের মনেও, আমরা বিশেষ করে হয়তো আপনারা সেই প্রশ্নের অ্যান্সারও আপনারা পেয়ে গেছেন। সো অনেকক্ষণ আলোচনা করেছি, সময়ের থেকে অনেক এগিয়ে গেছি আমরা, খুব বেশি আলোচনারও আর সুযোগ নেই। পরিশেষে অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের একটা উদ্যোগ তরুণদের জন্য নেয়ার জন্য, এবং আমাদের এইখানে কষ্ট করে এসে
আপনার এই নলেজটা সবার সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো যারা এতক্ষণ আপনাকে আমাদের সাথে ধন্যবাদ। ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরও, এবং আশা করছি আপনারাও নিজেদের ক্যারিয়ারে অবশ্যই এই বিষয়টাও মাথায় রাখতে পারেন, চাইলে রিসার্চের দিকেও আপনাদের ক্যারিয়ার করতে পারেন, এবং অবশ্যই সেখানে স্কোপ অনেক ভালো আছে, অপরচুনিটি অনেক ভালো আছে, কিন্তু সেই অপরচুনিটি গ্র্যাব করতে হবে আপনার নিজেকেই। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। পরবর্তী পডকাস্ট দেখার আমন্ত্রণ জানাচ্ছি, এবং অবশ্যই ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, এবং অবশ্যই ক্যারিয়ার প্রো বিডির পাশেই থাকুন।